independent television. প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয়, স্বস্তি মূল্যস্ফীতিতে সিপিডির মূল্যায়ন। বাজেট পেশের পর মধ্যরাত থেকে মোবাইল ফোনে বাড়তি সম্পূরক শুল্ক, গ্রাহকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো রোগী ভর্তি না করার অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। সিলেটে পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় জট, বাড়ছে সংক্রমণ ঝুঁকি, ভোগান্তিতে রোগীরা। করোনায় বিশ্বে বৃহস্পতিবার ৪,৯০০ জনের মৃত্যু, ব্রাজিলে মারা গেছেন সর্বোচ্চ ১,২৬১ জন। এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। দোলা ডলরেস শিরোনামগুলি বলছিলাম, চলে যাচ্ছি পুরো খবরে। আর শুরুতেই ২০২০-২১ অর্থ বছরের বাজেটের খবর। (২০২০-২১) অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিতে স্বস্তি আসবে বলছে সংস্থাটি। শুক্রবার নতুন অর্থ বছরের বাজেট পর্যালোচনা নিয়ে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানায় সিপিডি। এ সময় বাজেট গতানুগতিক মন্তব্য করে সংস্থাটি। চলমান পরিস্থিতি বিবেচনায় প্রবৃদ্ধির কথা চিন্তা না করে দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বাজেট দরকার ছিল বলে মন্তব্য করেন বক্তারা। পাশাপাশি করোনাকালীন স্বাস্থ্য খাতে বরাদ্দ অপর্যাপ্ত উল্লেখ করে সিপিডি বলছে, সামাজিক নিরাপত্তা, কৃষি, কর্মসংস্থানের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হয়েছে বলে দাবি সিপিডির। কোভিড যেহেতু একটা রিভলভিং সিনারিও, সেই সিনারিওর প্রেক্ষিতে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে সেইটা আমাদেরকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিনিয়ত বিবেচনা করে তারপরে আমাদের এই বাজেটের ক্ষেত্রে যদি কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন, সংশোধন প্রয়োজন হয় সেটা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ২০২০-২১ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। জনাব সেলিম রায়হান, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী অর্থ বছর এনবিআর এর পক্ষে ৩,৩০,০০০ কোটি টাকা অর্জন করা আসলে কতটা সম্ভব হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে আসলে এনবিআর এর পক্ষে এত যে বড় একটা টার্গেট দেওয়া হয়েছে সেটা মিট করা খুব কঠিন হবে। কারণ আমরা দেখছি যে এই অর্থ বছরের শেষ কোয়ার্টারে বড় ধরনের একটা রেভিনিউ শর্টফল হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু বাজেটেও উল্লেখ করা হয়েছে। সুতরাং সামনের অর্থ বছরে যেটা বড় টার্গেট করা হয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে না যে খুব বাস্তবতার সাথে সম্পর্কিত। এবং তাতে যেটা আশঙ্কা রয়েছে যে আমরা বাজেটে যে বাজেট ঘাটতি আরো বাড়তে পারে, সেটা হয়তো আশঙ্কার জায়গা থেকে আমি মনে করি যেটা বাস্তবতার সাথে এটা রিলেটেড। কিন্তু অর্থায়নের দিক থেকে যদি এরকম একটা অ্যাসেসমেন্ট, ক্লিয়ার অ্যাসেসমেন্ট না থাকে, বাস্তবসম্মত অ্যাসেসমেন্ট না থাকে, তাহলে ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে আমরা এই পুরো বাজেটের আর্থিক কাঠামো এবং সামগ্রিকভাবে বাজেটকে বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আরো বাস্তবসম্মত মূল্যায়নটা খুব প্রয়োজন। এবার কালো টাকা সাদা করার ক্ষেত্র বাড়ানো হয়েছে, এতে অনেকেই মনে করছেন যে সৎ করদাতা যারা রয়েছেন তারা অনেকটাই নিরুৎসাহিত হবে। আপনার মতামত জানতে চাচ্ছি। জনাব সেলিম রায়হান, শুনতে পাচ্ছেন আমাকে? প্রশ্নটা আবার কাইন্ডলি করেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে কালো টাকা সাদা করার ক্ষেত্র বাড়ানো হয়েছে এবার, এতে সৎ করদাতারা কি নিরুৎসাহিত হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে আসলে কালো টাকা সাদা করার যে প্রভিশনটা রাখা হয়েছে
এটা আসলে খুব এবং আপনারা যদি দেখেন বাজেটে যেভাবে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, যেটা খুব মানে আনপ্রেসিডেন্টেড। সব ধরনের বলা হচ্ছে আইনের এক ধরনের ঊর্ধ্বে গিয়ে কালো টাকা সাদা করা যাবে, সুতরাং এটাকে এক ধরনের ঢালাও ভাবে অ্যালাউ করা হয়েছে। আমি মনে করি এটা সৎ করদাতা যারা তাদেরকে নিরুৎসাহিত করবে, পাশাপাশি কালো টাকার অতীতে যে আমাদের এফোর্ট গুলো আছে সেই এফোর্ট গুলো কিন্তু খুব বেশি সাকসেসফুল হয়নি সাদা করার ক্ষেত্রে। এবং এরকম একটা সংকটের সময় আমি খুব আশাবাদী নই যে এই প্রভিশনটা খুব কাজ করবে, বরং এটা উল্টো, যেটা যারা আপনিও বললেন, যেটা সৎ করদাতা যারা তারা হয়তো নিরুৎসাহিত হতে পারে। সুতরাং আমি মনে করি এই প্রভিশনটা আমাদের সংবিধান পরিপন্থীও, এবং এটাকেও এই বাজেটের, এই প্রস্তাবিত বাজেট থেকে এটা হয়তো বাদ দেওয়া আমি সুপারিশ করছি। করোনার কারণে আপনি জানেন যে মেগা প্রকল্পের বেশিরভাগ কাজই কিন্তু বন্ধ রয়েছে। সেক্ষেত্রে এই খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা ব্যয় করা আসলে কতটা সম্ভব হবে? আমরা দেখছি যে মেগা প্রকল্পে কিন্তু কিছু হলেও অ্যালোকেশন কমানো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে মেগা প্রকল্পের তো একটা আমাদের সমস্যা আছেই, যে একটা ধীর গতির বাস্তবায়ন, এবং সেই সমস্যা সহসা যে সমাধান হবে আমার মনে হয় না, বরং এই সংকটকালীন সময় হয়তো সেই সমস্যাটা আরো গভীর হতে পারে। সুতরাং মেগা প্রকল্পের বাস্তবায়ন, কয়েকটা ক্রিটিক্যাল মেগা প্রকল্পের বাস্তবায়ন আমি মনে করি খুব জরুরি, যেগুলো কিন্তু সামগ্রিকভাবে সামনের দিনগুলোতে আমাদের দেশি বিনিয়োগ পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও আকৃষ্ট করার জন্য আমার কাছে মনে হয় খুব দরকার। বিশেষ করে পদ্মা ব্রিজে যেটা, সেটা তো আমরা মনে করি একটা রাজনৈতিক সদিচ্ছাও খুব শক্ত। পাশাপাশি যে কয়েকটা মেগা প্রকল্প আছে সেগুলোর মধ্যে আমি মনে করি একটা অগ্রাধিকার ভিত্তিতে হয়তো এক ধরনের প্রায়োরিটাইজেশনের ব্যাপার আছে। কয়েকটা মেগা প্রকল্প হয়তো বাস্তবায়ন বা মনে হয় এটা আমরা দেরি করতেই পারি। সুতরাং সেই জায়গাটা অ্যাসেসমেন্টটা আমি বাজেটে সেরকম দেখতে পাইনি। কোন মেগা প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কোন মেগা প্রকল্পগুলোকে আরো কিছুদিন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা আছে। আমি মনে করি সেরকম একটা পরিকল্পনার খুব যথেষ্ট প্রয়োজন আছে এই সামনের দিনগুলোতে। নিশ্চয়ই। জনাব সেলিম রায়হান, এবার একটু স্বাস্থ্য খাতের বাজেটের প্রসঙ্গে আসতে চাই। এই করোনা পরিস্থিতিতে আপনি জানেন যে স্বাস্থ্য খাতের বাজেটে কি বরাদ্দ হচ্ছে সেটি নিয়ে সবার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। মোট বাজেটের 7.2 ভাগ এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ হচ্ছে, এবং নিয়মিত বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কিন্তু বিশেষ বরাদ্দও দেওয়া হচ্ছে এবং থোক বরাদ্দও রাখা হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হলো সেটি কি পর্যাপ্ত মনে করছেন আপনি? স্বাস্থ্য খাতে যে বরাদ্দ বাড়িয়েছে বাংলাদেশে বাজেটে, এটা খুব সম্ভবত আনপ্রেসিডেন্টেড। এত বরাদ্দ কখনোই বাড়ানো হয়নি, তারপরও আমি মনে করি এই বরাদ্দটা অপ্রতুল। এবং আমরা যে সংকটকালীন সময়টা অতিক্রম করছি, পার হচ্ছে, এবং এই ব্যাপারে সরকারি স্বাস্থ্য খাতের যে একটা বেহাল দশা আমরা দেখছি, এটা কিন্তু চরম একটা অব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিভিন্ন জায়গায় দুর্নীতি, এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বলেছি। বরাদ্দটা যে বৃদ্ধি হয়েছে আমি এটা মনে করি এটা প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু আরো বরাদ্দ হয়তো বাড়ানোর প্রয়োজন আছে। সেক্ষেত্রে 10,000 কোটি টাকার যে একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, এটাকে যেন কার্যকরভাবে ব্যবহার করা যায় স্বাস্থ্য খাতে, আমি মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। তো পাশাপাশি কিন্তু আমাদের নজর দিতে হবে স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনার দিকে। ব্যবস্থাপনা যদি উন্নয়ন না ঘটে তাহলে কিন্তু এই বরাদ্দ বৃদ্ধি বাস্তবে কতটুকু কাজে লাগবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাবে। সুতরাং সেই জায়গাটা আমি মনে করি বাজেটের একটা দিক নির্দেশনা থাকা দরকার ছিল। জনাব সেলিম রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের সাথে। করোনার কবল থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে এবার ভারসাম্যপূর্ণ বাজেট দেওয়া হয়েছে। একই সঙ্গে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে পর্যাপ্ত বরাদ্দ এবং প্রণোদনা রাখা হয়েছে। বাজেট নিয়ে আজ এক ভিডিও বার্তায় কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাজস্ব আয় হ্রাস পেয়েছে, ফলে পরিস্থিতি পর্যালোচনা করে গত অর্থ বছরে ধার্যকৃত লক্ষ্যমাত্রা 3,77,810 কোটি টাকা থেকে 29,446 কোটি টাকা হ্রাস করে 3 লাখ। সরবরাহ থাকলেও বাজেটের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারে। আমদানি করা পেঁয়াজের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় অজুহাত দেখিয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, রসুন। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে 2 টাকা বাড়লেও স্বস্তি রয়েছে ব্রয়লার মুরগির দামে। বাজেট ঘোষণার পর দিন, তার ওপর সাপ্তাহিক ছুটির দিন, তাই সকাল থেকে বেশ ভিড় রাজধানী কাঁচা বাজারে। বাজারে পণ্যের যোগান আগের মতো থাকলেও কিছুটা বাড়তি পেঁয়াজ রসুনের দাম, তার সাথে আলুর দামও একটু বাড়তি।
গেল সপ্তাহে আমদানি করা পেঁয়াজ 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা 35 টাকা। দেশি পেঁয়াজের কেজি 50 টাকা। রসুন বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 120 টাকা কেজিতে। আজকে আমরা ওই বাজেট পাশের পরে বাজার করতে আসলাম, দেখলাম যে কিছু কিছু জিনিস দাম বেশি রাখছে। এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য দাম ঠিক থাকে। বাজার একটু পরিবর্তন হয়েছে, দাম বাড়তেছে একটু। আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সমস্যা। সরবরাহ ভালো হলেও সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা বেড়েছে চালের দাম। বিক্রেতারা বলছেন ধানের দাম বৃদ্ধির অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন মিল মালিকরা। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা কেজিতে। 28 জাতের চালের কেজি 42 থেকে 45 টাকা। যারা এখানে নেয় এখান থেকে দামটা বেশি দিয়ে তাকে নেওয়া লাগে, কিন্তু খুচরাভাবে যদি যারা ভ্যানে করে যারা বিক্রি করে ওদের কাছ থেকে একটু সুলভ মূল্যে পাওয়া যায়। চাউলের দামটা একটু বেশি, চাউলের উপরে যেমন পাবলিকের একটু সাধারণ পাবলিকদের সমস্যা হয়। চাউলের কোম্পানি রেটটা বাড়ায় রাখাতে আমাদের বিক্রি করতে অনেক সমস্যা হয়। তবে কেজিতে 5 টাকা কমে 145 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 95 টাকা ডজনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা এবার আবার একটু টেলিকম খাতের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। জনাব তাইমুর রহমান, আপনাকে অনেক স্বাগত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনার সময় আসলে এখন সাধারণ মানুষ যেখানে মোবাইল ফোনের উপর বেশি নির্ভরশীল রয়েছে, সবার সাথে যোগাযোগ করছে মোবাইল ফোনের মাধ্যমে, এই সময় এসে আসলে বাজেটে বাড়তি কর আরোপ করায় জনসাধারণের মধ্যে আসলে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যাবে বা কী ধরনের প্রভাব পড়তে পারে? যেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাজেটে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা মোবাইল অপারেটরদের যেটা 10% ছিল, এটা 15% করা হয়েছে। এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের সাবস্ক্রাইবারদের উপর চলে যায়। তার মানে আগে যেটা হয়েছিল যে আগে কিন্তু একটা 100 টাকা রিচার্জ করলে 21 টাকার মতন কিন্তু ট্যাক্স দিতে হতো আমাদের সাবস্ক্রাইবারদের। এটা করার ফলে যেটা হচ্ছে যে কিন্তু 25 টাকার কিছু বেড়ে যাবে, এবং কিন্তু এইটা এফেক্টটা হবে কারণ তারা কিন্তু কম ইউজ করবে, কারণ মানুষের কিন্তু এখন এই পরিস্থিতিতে কিন্তু মানুষের টাকাও কম, এটা কিন্তু এখন ইউজেজও কম করবে। যেহেতু ট্যাক্স বেড়ে যাবে, ইউজেজ কম করবে, এবং ইউজেজ কম করলে কি হবে, এরা কিন্তু মানুষ এখন কিন্তু আরো জরুরি ফোনে কথা বলা বা ইন্টারনেট ইউজ করা। এই বাড়তি খরচের জন্য কিন্তু মানুষ আরো কম খরচ করবে ইন্টারনেট বা ভয়েসের উপরে, ফোনের উপরে, যেটা কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু এটা একদম কিন্তু ভালো হলো না আমি যেটা দেখছি। এবং আমি আশা করছি কিন্তু এটা সরকার বিবেচনা করে দেখবে যে এই পরিস্থিতি, করোনা ভাইরাসের সময় এই মোবাইল ইন্টারনেট, মোবাইল ফোন কিন্তু অনেক বেশি দরকার বিভিন্ন ব্যবসার জন্য, বিভিন্ন মানুষের জন্য। তা আমি কিন্তু এটা আশা করছি সরকার আবার একটু দেখছে। তাইমুর রহমান, নতুন কর আরোপ করায় যে বাড়তি খরচটি হবে সেই ব্যয় আসলে কাদের কাছ থেকে কাটা হবে? মোবাইল অপারেটররা বহন করবে নাকি এটি আসলে গ্রাহকদের কাছ থেকে যাবে? কাছে চলে যাচ্ছে, কারণ এটা সাপ্লিমেন্টারি ডিউটিটা পুরো গ্রাহকদের কাছে যাচ্ছে, এবং এটা কিন্তু আমরা গতকাল রাতেই ইমপ্লিমেন্ট করে দেওয়া শুরু হয়ে গেছে সব। আমরা কথা বলছিলাম বাংলালিংক চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের সাথে। স্বাভাবিক জীবনযাপনে কিছু সমস্যা হলেও লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর পূর্ব রাজাবাজারের অর্ধলক্ষ বাসিন্দা। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এলাকাভিত্তিক লকডাউন প্রক্রিয়ার সফলতা নিয়ে সংশয় জানিয়েছেন। তাদের মতে কিছু এলাকা নয়, পুরো দেশ লকডাউন করা জরুরি। করোনার সংক্রমণ ঠেকাতে রেড জোন হিসেবে চিহ্নিত করে ঢাকার পূর্ব রাজাবাজারকে মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। এতে কিছু অসুবিধা হলেও জনস্বার্থে এই পদক্ষেপকে ইতিবাচক মানছেন সেখানকার বাসিন্দারা। অন্য এলাকার কি উপকার হবে জানি না, তবে এইখানকার লোকরা যেহেতু আইসোলেশনে আছে, এইখানকার যে 50,000 বাসিন্দা আমরা, আমাদের ডেফিনেটলি উপকার হবে। এই যদি পুরোপুরি কমপ্লিট লকডাউন হয় তাহলে সাপোর্ট করি, কিন্তু যদি ওই হাফ লকডাউন হয় যেটা এর আগে ছিল সেটা সাপোর্ট করি না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এলাকাভিত্তিক লকডাউনে করোনার বিস্তার ঠেকানো যাবে না। রেড জোনের সব বাসিন্দাকে পরীক্ষার আওতায় আনতে হবে। তা না করে শুধু এলাকা ভাগ করলেই সুফল পাওয়া যাবে না। লকডাউন মাত্র মহামারী নিয়ন্ত্রণের একটি ধাপ, বাকি ধাপগুলো হচ্ছে পরীক্ষা করা, রোগীর সংস্পর্শে তারা এসছে তাদেরকে চিহ্নিত করা এবং চিকিৎসা করা। যদি আমরা সফলভাবে টেস্ট, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট এটাকে করতে পারি তাহলে লকডাউনটা সফল হবে। যদি আমরা করতে না পারি
তাহলে কিন্তু আগের অনেক পদক্ষেপের মতো এটি ব্যর্থ হবে। লকডাউন শব্দ ব্যবহার না করে সাধারণ ছুটি বলা ভুল ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া সাধারণ ছুটিতে মানুষকে ঘরে রাখার চেষ্টায় কঠোর পদক্ষেপ না নেয়ায় সংক্রমণ বেড়েছে বলেও মত তাদের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শয্যা খালি থাকার পরও নানা অজুহাতে রোগীদের ভর্তি না করিয়ে ফিরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। এতে হাসপাতালের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না অনেকে। প্রশাসনের গাফিলতিতেই বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের মালিকরা এই ধরনের বেপরোয়া আচরণ করছে বলে অভিমত চিকিৎসক নেতাদের। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া 10 মাসের অন্তঃসত্ত্বা বোন ফাতেমা আর বোনের 2 সন্তানের ছবি মোবাইল ফোনে দেখছিলেন চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান জনি। তিনি জানান, পুরনো শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 5 দিন ধরে কষ্ট পেলেও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গেল মঙ্গলবার মারা যান ফাতেমা। কেউ একটা বড় ডাক্তার যে আসবে এরকম কিছুই নেই, কেউই আসে নাই। মা শিশু হাসপাতালে অনেক ভোগান্তি হয়েছে, চিটাং মেডিকেলে অনেক ভোগান্তি হয়েছে, কিন্তু আমার বোনকে কেউ দেখতে আসেনি। অনেক কষ্ট পাই মারা গেছে। ফাতেমার মতো এই ধরনের ভোগান্তির অনেক অভিযোগ এখন বন্দরনগরী চট্টগ্রামে। তো আজকে 2 মাস পেরিয়ে গেলেও এই 12টি হাসপাতালের কোথাও একজন কোভিড রোগীও স্বাস্থ্যসেবা পাননি। কেন পাননি? কারণ চট্টগ্রামের প্রশাসন তাদেরকে বাধ্য করেননি এই ক্লিনিকগুলোকে প্রস্তুত করার জন্য। এখন শ্বাসকষ্টের রোগীকে আমরা কোনো আইসিইউ সেবা দিতে পারছি না। করোনায় আক্রান্ত হোক বা না হোক, কোনো রোগীকেই হাসপাতাল থেকে ফেরানো যাবে না। প্রশাসনের এমন নির্দেশনার পরও চট্টগ্রামে তা মানা হচ্ছে না। চিকিৎসক নেতারা বলছেন, প্রশাসনের কঠোর ভূমিকার অভাবেই বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের মালিকদের স্বেচ্ছাচারিতা চলছে। এদিকে সরকারি হাসপাতালেও রয়েছে ভোগান্তির অভিযোগ। পরে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা কিন্তু আসলে এতটা ট্রেন্ড না, তো এই জন্য এরকম কিছু কিছু ঘটনা ঘটছেন যে না তা আমি বলবো না, এগুলো আমাদের নজরে আছে। আমরা চেষ্টা করছি এদেরকে ট্রেনিং দেওয়া এবং মোটিভেট করে সো দ্যাট জন্য এই ধরনের ঘটনা যতটা কমানো সম্ভব হয়। প্রশাসন বলছে, রোগীদের ভোগান্তির অভিযোগ মাঠ পর্যায়ে যাচাই করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভিযান। অভিযোগের প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সাধারণ জনগণ যেন চিকিৎসা বঞ্চিত না হয়, সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক থেকে যেন যথাযথ সেবা পায়, সেই ব্যাপারগুলো আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম স্যারের যে সবার সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা মনিটরিং করছি। যদি ওইরকম কোনো অভিযোগ আসে আমরা তদন্তের ভিত্তিতে আমরা আমাদের লাইসেন্স দিন হোক রাত হোক আমরা লাইসেন্স এটা স্থগিত করার জন্য আমরা উপরে এটা পাঠাবো। চট্টগ্রাম নগরীর প্রায় 90টি বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে কমপক্ষে 100। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সক্ষমতার তুলনায় নমুনা সংগ্রহ বাড়তে থাকায় সিলেটের পিসিআর ল্যাবে কমছে না করোনা পরীক্ষার জট। জেলার 2টি ল্যাবে 376টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও প্রতিদিন প্রায় দ্বিগুণ জমা পড়ছে। অতিরিক্ত নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়ে ফল পেতে সময় লাগছে কমপক্ষে 7 দিন। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি, ভোগান্তি পোহাচ্ছেন সন্দেহভাজন রোগীরা। জট কমাতে আরও 2টি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব রয়েছে মাত্র 2টি। এসব ল্যাবে প্রতিদিন 376টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও জমা পড়ছে প্রায় 600 নমুনা। ফলে ওসমানী মেডিকেলের ল্যাবে, সিলেট জেলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জে পিসিআর ল্যাব না থাকায় ওই 2টি জেলার বিভিন্ন বুথে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য সরাসরি ঢাকায় পাঠিয়েও জট কমাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি করোনা সন্দেহভাজন রোগী বাড়ায় চাপ বেড়েছে পরীক্ষাগারে। ঢাকায় পাঠানোর পরও কয়েকদিনে ওসমানী মেডিকেলের ল্যাবে জমা পড়ে আছে 1000-এরও বেশি নমুনা। এ অবস্থায় চাপ সামাল দিয়ে যথাযথ সময়ে পরীক্ষা করা সম্ভব না হওয়ায় অনেক নমুনার ভাইরাস শনাক্তের উপযোগিতাই নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমাদের 2টি জায়গায় এত বেশি স্যাম্পল জমা হয়েছে যার জন্য আমাদেরকে গত 4 দিন যাবত আমরা ঢাকাতে স্যাম্পল পাঠাচ্ছি, কিন্তু ঢাকাতে পাঠালে রিপোর্ট আসতে অনেক দিন সময় লাগে। 1000 স্যাম্পল কালেকশন হলে পরীক্ষা হলো 300, তাহলে আমার কীভাবে 700 রয়ে যাবে? এভাবে যদি 5 দিনে যদি রয়ে যায় তাহলে 5 7 3500 রয়ে যাবে। এ অবস্থায় নমুনা জট কমাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে আরও 2টি পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
ল্যাব পরিকল্পনার জন্য একটা প্রপোজাল গেছে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, একটা প্রপোজাল, আরেকটা প্রপোজাল গেছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের জন্য একটা প্রপোজাল গেছে। করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সিলেটে দ্রুত আরও পিসিআর ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, বিপর্যস্ত অর্থনীতি। এই মহাদুর্যোগ মোকাবেলা করে দেশকে উন্নয়নের ধারায় অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে কোনো সংকট কাটিয়ে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্য বঙ্গবন্ধু কন্যার। তার প্রত্যাশা, মুক্তিযুদ্ধের মনোবল ধরে রেখে সরকারের কাজে সহযোগিতা দেবে সব শ্রেণী পেশার মানুষ। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য। এরই মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং সামাজিক ও অর্থনৈতিক সব সূচকে এগিয়েছে বাংলাদেশ, পৌঁছে গেছে উন্নয়নশীল দেশের কাতারে। রূপকল্প 2021 ও 2041 বাস্তবায়নের দিকে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা। সেই কর্মপরিকল্পনায় 2020 সালকে ভিন্নভাবে সাজায় সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরব্যাপী পালনের মাধ্যমে বড় বড় উন্নয়ন প্রকল্প দৃশ্যমান করার লক্ষ্য নেন প্রধানমন্ত্রী। কিন্তু মার্চের শুরুতে বাংলাদেশে হানা দেয় করোনা ভাইরাস। মুজিব বর্ষের বড় বড় আয়োজন জলাঞ্জলি দিয়ে দেশবাসীর জন্য নিজেকে সঁপে দেন প্রধানমন্ত্রী। করোনা সতর্কতায় সংক্ষিপ্ত পরিসরে মুজিব বর্ষ উদযাপনের ঘোষণা দেন। আমরা উদযাপন করব, সেই উদযাপনটা আমরা একটু ভিন্নভাবে, যেখানে একটু লোক সমাগম যাতে কম হয় সেদিকে দেখে আমরা করব। তড়িৎ গতিতে একে একে নিতে থাকেন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। করোনা ভাইরাস বিস্তার রোধে 26 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রাণঘাতী করোনা ভাইরাস জনস্বাস্থ্য সহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন। সরকার বা রাষ্ট্রের নিয়মিত কাজের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সব কর্মকাণ্ড দেখভাল করছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে সামলাচ্ছেন দাপ্তরিক কাজ, করছেন সভা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিচ্ছেন মাঠ পর্যায়ের খোঁজ, দিচ্ছেন নানা নির্দেশনা। বিশ্বব্যাপী এটা একটা আতঙ্ক সৃষ্টি করেছে, সেখানে আমাদের দেশের মানুষের নিরাপত্তাটা, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। সারা দেশ যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, তার মধ্যে আসে সুপার সাইক্লোন আম্পান। বেড়ে যায় সরকারের চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্ত নিয়েছেন, তদারক করেছেন প্রতিটি মুহূর্ত। উপকূলবাসীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া থেকে ধান কাটা সবকিছুই নজরে ছিল প্রধানমন্ত্রীর। এর মধ্যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল সম্মেলন, সুইজারল্যান্ডের জেনেভায় ভার্চুয়াল মহাসাগর সংলাপ, সার্ক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে করোনা মোকাবেলায় নিজের মত ও পরামর্শ দিয়েছেন। করোনার কারণে অর্থনৈতিক মন্দা সামলাতে সব দেশ যখন পরিকল্পনা করছে, তখন আগেভাগেই প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ছাড় দিচ্ছেন $11.90 বিলিয়ন 19টি প্রণোদনা প্যাকেজ, যা দেশের মোট জিডিপির 3.7%। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের সংস্থাগুলোর জন্য 30,000 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। সংকট মোকাবেলায় দেশে ফসলের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। আমি আশা করি পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজসমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছাতে পারব। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিং শুরু হয়েছে, সরাসরি সেখানে চলে যাচ্ছে। দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 12 জুন 2020, 29 জ্যৈষ্ঠ 1427। আজ আরো 3টি বেসরকারি পরীক্ষাগার যুক্ত হয়েছে এবং মোট 59টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। যে নতুন বেসরকারি পরীক্ষাগারগুলো যুক্ত হয়েছে, চট্টগ্রামে 2টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার, ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড চট্টগ্রাম এবং ঢাকায় ডক্টর লালপ্যাথ ল্যাব বাংলাদেশ লিমিটেড। 59টি ল্যাবের নমুনা সংগ্রহ 16,950টি। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 15,990টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,73,322টি নমুনা এবং গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,471 জন। শনাক্তের হার 21.71%। এবং এ পর্যন্ত শনাক্ত
81,523 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন। এ পর্যন্ত সুস্থ 17,249 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 1095 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 37 জন, নারী 9 জন এবং বয়স অনুযায়ী 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন এবং 100 বছরের বেশি 1 জন। ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 3 জন, রংপুর বিভাগে 5 জন, খুলনা বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 436 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,073 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,061 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,012 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,888 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,15,232 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,034 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,55,379 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 59,853 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বর্তমানে মজুদ আছে 2,10,267টি এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং বিতরণ হয়েছে 22,98,875টি। গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 15,300টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,64,651টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,07,92,481টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠ্যে হটলাইন সেবা দেওয়ার জন্য চিকিৎসক আছেন প্রশিক্ষণপ্রাপ্ত 16,327 জন। 24 ঘন্টায় আরো 7 জন যুক্ত হয়েছে এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 908 জন, স্থল বন্দরে 438 জন এবং সমুদ্র বন্দরে 330 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 1,576 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 7,15,534 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 14,740 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 4,07,414 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 430 জন, এ পর্যন্ত 11,171 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,28,419 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 72,73,958 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,347 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 4,13,372 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 জুন 2020। শেষ করব, তবে যাবার আগে আবারও বলবো, নিজের সুরক্ষা নিজের কাছে। নিজেকে সকল স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত করুন। মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এই তিনটি একসাথেই সমানভাবে আমাদের করতে হবে সুরক্ষিত থাকবার জন্য করোনা ভাইরাস থেকে। আরেকটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের শিশুরা বাড়িতে অনেক দিন ধরেই গৃহবন্দী হয়ে আছে, তাদের প্রতি আমরা যেন বিশেষভাবে যত্ন নেই। তাদের জন্য ঘরে থাকাটা আনন্দময় করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া, তাদের পাঠদান অব্যাহত রাখা যায় এবং তাদের পাঠদানটা আনন্দদায়ক করা যায়, সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন শিশুদের প্রতি। শিশুদের সাথে গুণগত মান কাটাবেন,
গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেদিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার, যেন শিশুরা উত্তেজিত হয়ে না যায়। বিষয়টা তাদেরকে বোঝানো এবং তারাও যেন স্বাস্থ্য নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যায়, সেই বিষয়ে আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারা খেয়াল রাখবেন। আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতিও বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যাদের মধ্যে অসংক্রামক ব্যাধি, দীর্ঘমেয়াদী ব্যাধি আছে, তারা যেন তাদের চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সেই বিষয়ে নজর দেয়া এবং স্বাস্থ্য প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করা, এদিকে সবার খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাবার খাওয়া, যারা আক্রান্ত হয়েছেন তারা যেন রোগ প্রতিরোধকে ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়া। আমরা সবসময় বলে থাকি ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ প্রোটিন খাবারের তালিকায় যেন অবশ্যই থাকে এবং টাটকা শাকসবজি, ফলমূল যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে, এইসব যেন আমরা খাদ্য তালিকায় রাখি। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি হলো যে ব্যায়াম করা, শরীরকে সচল রাখা, শারীরিকভাবে সচল রাখা, এদিকেও যেন আমরা খেয়াল রাখি প্রত্যেকেই। এবং নিজের প্রতি যেমন খেয়াল রাখবো, পরিবারের অন্য সকল সদস্য, শিশু থেকে বয়স্ক সবার প্রতি আমরা খেয়াল রাখবো। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং কি মাননীয় প্রধানমন্ত্রীও সারাক্ষণই আমাদের স্বাস্থ্যবিধি মেনে রাখার জন্য উপদেশ দেন, পরামর্শ দেন। আমরা যেন এই উপদেশ এবং পরামর্শগুলো মেনে চলি, নিজেকে সুরক্ষিত রাখি, দেশকে ভালো রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম। এদিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় গত 24 ঘন্টায় 4,900 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন আক্রান্ত 1,36,000-এরও বেশি। ব্রাজিলে বৃহস্পতিবার করোনায় মারা গেছেন 1,261 জন, নতুন আক্রান্ত 30,000-এরও বেশি। এ পর্যন্ত বিশ্বের 213 দেশ এবং অঞ্চলে করোনায় মারা গেছে 4,23,000-এরও বেশি। আক্রান্তের সংখ্যা 75,97,000 ছাড়িয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাবু হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশগুলো। সেখানে এ পর্যন্ত 70,000-এর বেশি মৃত্যু ও 15 লাখের বেশি সংক্রমিত। নতুন এপিসেন্টার ব্রাজিলে মৃতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে, আক্রান্ত 8 লাখের বেশি। অন্যদিকে মেক্সিকোতে সংক্রমণ হুহু করে বাড়ছে, একদিনে মারা গেছেন 708 জন, নতুন আক্রান্ত প্রায় 5,000। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। দেশটিতে বেড়েই চলেছে মৃত ও আক্রান্তের হার। যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার 899 জন করোনায় মারা গেছেন। ধীরগতিতে মৃত্যুর হার কমলেও জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে প্রতিবাদ ও আসন্ন নির্বাচনের প্রচারণাকে ঘিরে দেশটিতে আবারও সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। জুনের মাঝামাঝিতে পুয়ের্তো রিকোতে খুলে দেয়া হবে সমুদ্র সৈকত ও জিম। অর্থনীতি সচলে নিষেধাজ্ঞা শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউবা। করোনার বিস্তার রোধে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কানাডা। সংক্রমণ কমায় 15 জুন থেকে সব ধরনের বিমান চলাচল চালু করছে নরওয়ে। অস্ট্রেলিয়ায় আবারও করোনা সংক্রমণের শঙ্কায় বাতিল করা হয়েছে সিডনির ব্ল্যাক লাইভস ম্যাটার্স বিক্ষোভ। ইতালিতে করোনার সংক্রমণ কমে আসায় খুলে দেওয়া হচ্ছে স্কুল, খেলার ক্লাব ও সামার ক্যাম্প। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় গাফিলতির অভিযোগে শুক্রবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে সহ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাসের বিস্তার কমে আসা অঞ্চলগুলো পর্যটকদের জন্য খুলে দিবে মিশর। রুয়ান্ডায় করোনা পরিস্থিতি মোকাবেলায় $111 মিলিয়ন অনুদান দিবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আফ্রিকা মহাদেশের 54 দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকার হটস্পট হিসেবে সাউথ আফ্রিকা, আলজেরিয়া ও ক্যামেরুনকে চিহ্নিত করেছে সংস্থাটি। চীনে নতুন করে 7 জনের দেহে মিলেছে করোনা ভাইরাস। টানা কয়েক সপ্তাহ পর বেইজিংয়ে 1 জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার 56 জনের দেহে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। যতদিন শনাক্তের সংখ্যা 1 অঙ্কে নেমে না আসবে, ততদিন বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে একদিনে বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,04,000 মানুষ।
লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণের দিক দিয়ে যুক্তরাজ্যকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে এখন ভারত। দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 2,98,000 ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ 10,956 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন 396 জন। এ নিয়ে সরকারি হিসেবেই দেশটিতে 8,498 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত 7 দিনে দেশটিতে প্রতিদিন 9,000-এরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। ভারতে কোভিড-19-এ মোট মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যাও 1 লাখের কাছাকাছি। প্রায় 3 মাস পর আবারও মাঠে ফিরেছে লা লিগা। করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে উপরের দিকে স্পেন। শঙ্কা ছিল চলতি বছরের ফুটবল মৌসুম নিয়ে। শঙ্কা কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার শেষে মাঠে ফিরল স্পেনের শীর্ষ ফুটবল লিগ। রিয়াল বেতিসকে 2-0 গোলে হারিয়ে ফেরার ম্যাচটা রাঙিয়ে রাখল সেভিয়া। পরিবেশ পরিচিত নামতে হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী সেভিয়া ও রিয়াল বেতিসকে। তবে এর মধ্যেও দর্শকদের ভালোবাসা পাওয়া গেছে। সেভিয়ার হোম গ্রাউন্ড রামন সানচেজ স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিল শতাধিক সমর্থক। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রিয় ফুটবলারদের মাঠে ফেরাকে বরণ করে নিয়েছে তারা। ম্যাচের শুরুতে করোনায় মৃতদের স্মরণে নীরবতা পালন করা হয়। নির্দেশনা অনুযায়ী ডাগ আউটে থাকা খেলোয়াড় স্টাফদের দেখা গেছে মাস্ক ব্যবহার করতে। গ্যালারি দর্শক শূন্য হলেও ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলে সেভিয়া। ফিটনেসের কারণে ম্যাচে থাকা নিয়েই যার শঙ্কা ছিল সেই লুকাস ওকাম্পোস বাজিমাত করেন। 10 মিনিটে তার শট গোলবারে বাধা না পেলে শুরুতেই এগিয়ে যেতে পারত সেভিয়া। তবে ওকাম্পোসের শট থেকেই প্রথম গোল আসে। 56 মিনিটে প্রতিপক্ষের ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগানি আর্জেন্টাইন উইঙ্গার। প্রথম গোলের মাত্র 6 মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় সেভিয়া। এবারও ত্রাতা ওকাম্পোস। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক ব্যাকহিল পাসে বল দেন মিডফিল্ডার ফার্নান্দোকে। সুযোগ লুফে নিয়ে গোল করেন ফার্নান্দো। আমি খুব খুশি। আমরা বেতিসের চেয়ে ভালো দল এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল। গত 3 মাস ছেলেরা ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন করেছে। আমি ধন্যবাদ জানাবো ফিজিক্যাল ট্রেনারকেও। 28 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে সেভিয়া। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে দলটি। লা লিগা ফিরলেও বার্সা রিয়াল এখনো ম্যাচে নামেনি। দীর্ঘদিন পর শীর্ষ এ দুই দলের খেলা দেখতে দর্শকরা উন্মুখ হয়ে আছে। কালই মাঠে নামছে মেসির দল। মায়োরকার বিপক্ষে বার্সার ম্যাচ বাংলাদেশ সময় রাত 2টায়। এ ম্যাচের পরদিনই রিয়াল মাদ্রিদ লড়বে এইবারের বিপক্ষে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2020-21 অর্থবছরে যুব ও ক্রীড়া খাতে 1478 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ বেড়েছে। উন্নয়ন ব্যয় আগের চেয়ে বেশি ধরা হয়েছে। এবারের বাজেটে ফুটবলের জন্য বিশেষ বরাদ্দ নেই, তবে সংকটে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মিলবে আশা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। করোনা স্থবির ক্রীড়াঙ্গন, মাঠে খেলা নেই। খেলোয়াড় ফেডারেশন কর্তারা আছেন ঘোর অনিশ্চয়তায়। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে নতুন অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আশা ছিল এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। নতুন অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় সহ মোট 1478 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গেল বছর সংশোধিত বাজেটের আকার ছিল 1456 কোটি টাকা। নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 233 কোটি টাকা, যা গেলবারের তুলনায় বেশি। ফুটবল উন্নয়নে গেল বছর 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ ছিল, এবারে তেমন হয়নি। এ নিয়ে বাফুফের প্রতিক্রিয়া কি? ন্যাশনাল বাজেটে ফুটবল ফেডারেশনের কোনো বরাদ্দ থাকবে এই আশাটা আমি করিনি এবং আমি চেষ্টাও করিনি। কারণ হলো প্রথমে হলো সবাইকে বেঁচে থাকতে হবে এবং দেশে অনেক বড় বড় মোকাবেলা আছে, সেটা গভর্নমেন্টকে করতে হবে। করোনা মহামারীতে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে হিমশিম খাচ্ছে ফেডারেশনগুলো। নতুন অর্থ বছরের বাজেটে আর্থিক ক্ষতি মোকাবেলায় বিশেষ বরাদ্দের আশা করেছিলেন অনেকেই। বাফুফে সভাপতির বিশ্বাস, সংকট কাটলে সহায়তা মিলবে সরকার থেকে। করোনা ভাইরাসের পরে যখন খেলা আরম্ভ হবে, উই উইল ওভারকাম ইট। দরকার হলে তখন আমরা গভর্নমেন্টের কাছে আবার রিকোয়েস্ট করব, আবেদন করব যে আমাদেরকে সাপোর্ট দেওয়া যায় নাকি। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল একজন জনপ্রিয় ক্রীড়া সংগঠকও।
একই সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই বাজেটের সঠিক ব্যবহারে উপকৃত হবে এলোমেলো ক্রীড়াঙ্গন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির সংবাদ দুপুর আজ এ পর্যন্তই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।